বাংলাদেশে একটা মিনিস্ট্রি নাই, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। টেকনিক্যাল পিপুলগুলো হচ্ছে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, আর একদম ক্লিনিং বা অড জবগুলো করছে বাংলাদেশি পিপুলরা। এই জেনারেশন বাচ্চাদেরকেও বাবা মা কিন্তু সঠিক শাসনটা করতে পারছেন। আস্তে আস্তে দেশের উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে। আমার কর্মজীবন শুরু হয়েছিল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল দিয়ে। এরপরে 3টা ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করেছি। এরপরে একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেছি এবং এখন এসেছি আমান গ্রুপে। এটা লোকাল কংগ্লোমারেট এবং অনেকগুলো ইউনিট আছে। সিমেন্ট প্রোডাকশন আছে, গার্মেন্টস প্রোডাকশন আছে, দেন আমাদের ফিড প্রোডাকশন আছে, পোলট্রি হ্যাচারি আছে, জুট মিল আছে, সো মেনি থিংস, অ্যাগ্রো প্রজেক্ট আছে। বাংলাদেশ তো আমার নিজের মাতৃভূমি, কাজেই দেশের অনেক লিমিটেশন থাকার পরেও আমার দেশের প্রতি একটা ভালোবাসা, এটার তো কোনো বিকল্প নেই। কিন্তু যদি বলি যে অনেকগুলো গভর্নমেন্ট এসছে, অনেক কাজ করেছে, কিন্তু এখনও আমার কাছে মনে হয় যে আরও অনেক কাজ করার বাকি আছে। যদি আমি শুরু করি যে বাংলাদেশের মূল চালিকা শক্তি কিন্তু হচ্ছে প্রান্তিক লেভেলে কৃষক যারা আছে, যারা বাংলাদেশের কৃষি খাতে জড়িত। এই কৃষি খাতকে যদি গভর্নমেন্ট তার নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারত, তাহলে আমার কাছে মনে হয় যেটা আপনি ইউরোপে দেখবেন বা ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখবেন যে গভর্নমেন্ট তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, যে লজিস্টিক মেনটেন করছে, সেই অনুসারে বিভিন্ন বড় বড় শপকে দিচ্ছে। বাট আমাদের দেশের প্রেক্ষাপটটা ডিফারেন্ট, যে আমাদের গ্রামের হাট বাজার সব কিছুই রয়েছে, কিন্তু ঢাকা শহরে আবার বড় বড় শপগুলোও রয়েছে। সো সারা বাংলাদেশে যদি গভর্নমেন্ট একবার চেষ্টা করেছিল, বিডিআর শপ নামে একটা শপ ছিল যেখানে কৃষকরা আসতে পারতো ডাইরেক্টলি। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় কাজ করার সুযোগ রয়েছে, যেটা আপনারা খেয়াল করবেন যে জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় আসছেন তখন কিন্তু তার মূল ছিল যে গ্রামের প্রতিটা মানুষকে স্বাবলম্বী করা। ওনার একটা কথা ছিল যে আপনার বাড়ির আঙ্গিনায় যদি 2 হাত জায়গা থাকে সেখানে আপনি চাষ করেন, কারণ সেটা দিয়ে আপনি আপনার পরিবারকে চালাতে পারবেন। তো আমরা দেখছি এখন সেই জায়গা থেকে সবাই কমার্শিয়াল জায়গায় চলে যাচ্ছে। আস্তে আস্তে দেশের যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে। এই জায়গায় মনে হয় সরকারের আরও কাজ করার সুযোগ আছে। বাংলাদেশের ট্রান্সপোর্ট ব্যবস্থাপনায় কাজ করার যথেষ্ট সুযোগ আছে। দেশের বিভাগীয় শহরগুলোকে আরও উন্নত করা, ডিসেন্ট্রালাইজ করা, সরকারি পদ্ধতিগুলো সেগুলোতে কাজ করার সুযোগ রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আমাদের পরে কিন্তু তারা স্বাধীনতা পেয়েছে বা কিছু হয়েছে বা সমসাময়িক সময়ে। সো আপনি যদি কম্প্যারিজন করেন, ইভেন মিডল ইস্টের দুবাই বলেন, আবুধাবি বলেন, কাতার বলেন, মোটামুটি আমরা সমসাময়িক সময়ে কিন্তু বড় হওয়া শুরু হয়েছি। সো তাদের সাথে যদি কম্পেয়ার করেন বা এই মার্শাল প্ল্যানের কথা যেটা বললেন আপনি, সেটির সাথে কম্পেয়ার করলে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। সো এই শহরটাকে গোছানো, বাংলাদেশের প্রতিটা মানুষকে স্বাবলম্বী করা, তাদের এমন কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সুগঠিত করা যাতে তারাও, এখনও অনেক মানুষ আছে যারা হয়তো ঠিকভাবে খাবার পাচ্ছেন না, সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তো এই জায়গাগুলোতে চিন্তা করার যথেষ্ট সময় আছে। গভর্নমেন্টকে আসলে হোলিস্টিক চিন্তা করতে হবে। অবশ্য তারেক রহমান যে বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করি, সেই সিদ্ধান্তগুলোর পাশাপাশি সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট মানুষগুলোকে দিয়ে আমলাতান্ত্রিক জটিলতাকে সরিয়ে দেশের উন্নয়নে সার্বিকভাবে কাজ করা উচিত, যাতে দেশের একটা প্রান্তিক চাষি থেকে শুরু করে শহরের একজন মানুষ পর্যন্ত সমান সুবিধা ভোগ করতে পারে। তো এই জায়গাটা দেশের অনেক কাজ করার সুযোগ আছে।
আমার শৈশবের সবচেয়ে মধুর স্মৃতি হচ্ছে যে ক্লাস 5-এ কুষ্টিয়া জেলার মধ্যে ট্যালেন্ট পুলে বৃদ্ধি পাওয়া এবং সেখানে আহ, মানে অনেক আনন্দিত ছিলাম। আমার পরিবার, আমার গ্রামের মানুষ, কারণ আমরা তো গ্রামেই বড় হয়েছি। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় আমার জন্ম। সো প্রাইমারি স্কুলে পড়েছি যেখানে গাছের নিচে নামতা পড়তে হয়েছে, বাট সেখান থেকে আজকে আমি যেখানে পৌঁছেছি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। এরপরে আরেকটা বড় ঘটনা ছিল, যেটা হচ্ছে আমার ক্যাডেট কলেজে যখন ভর্তির চান্স পেলাম, তো সেটা অনেক আনন্দের দিন ছিল। আমি রাজশাহী ক্যাডেট কলেজে পড়েছি ক্লাস 7 থেকে। এটার অনুপ্রেরণা হচ্ছে আমাদের ভেড়ামারার আমাদের বাড়িটা একদম থানার সাথে মানে লগ্ন, একেবারেই পাশাপাশি। তো ওই সময় আমার ছোটকালের যে সময়টার কথা বলছি, ওই সময় আমাদের ভাড়ামারা থানায় একজন ওসি সাহেব আসেন, যার 3টি ছেলেই ক্যাডেট কলেজে পড়তেন। সো ভাইগুলোকে আমি এখনও শ্রদ্ধা করি, কারণ কোথায় আছে জানি না, বাট যেখানেই থাকুক ভালো থাকুক। ওনাদেরকে দেখেই আসলে ক্যাডেট কলেজে পড়ার অনুপ্রেরণা জাগে এবং এরপরে চেষ্টা করি ক্যাডেট কলেজে পড়ার জন্য। ওনারা 3 ভাই 3টা ক্যাডেট কলেজে পড়তেন। তো এটা দেখার পর থেকে আমারও মনের মধ্যেই আগ্রহটা জাগে এবং সেই ইন্সপিরেশন থেকেই আমি পরীক্ষা দিই। আমার টার্গেট ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ, বাট এটা তো মেরিট লিস্ট অনুসারে হয়, সে অনুসারে আমার হয় রাজশাহী ক্যাডেট কলেজে। তো আমি সত্যিই কৃতজ্ঞ যে আজকের আমি এটা আমার ক্যাডেট কলেজ, দেন ঢাকা ইউনিভার্সিটি আমাকে শেপ আপ করেছে এই জায়গায় পৌঁছানোর জন্য। সময়ের সাথে সাথে সবই বিবর্তন হবে, কিন্তু আমাদের শৈশব যেভাবে কেটেছে, তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না, এরকম ভাস্ট চ্যানেল ছিল না। আমরা মাঠে খেলে আনন্দ করেছি, নদীতে সাঁতরিয়ে আনন্দ করেছি, পুকুরে সাঁতরিয়ে আনন্দ করেছি। কিন্তু এখন যদি আপনি গ্রামের কথা বলেন বা শহরের কথা বলেন, এখানে কিন্তু এইগুলো মিসিং। যেইটা আসলে এখনকার বাচ্চারা কিন্তু ডিজিটাল বাচ্চা হয়ে গেছে। সো আমরা কিন্তু ডিজিটাল ছিলাম না। সো দেখা গেছে যে আমাদের সময় গ্রামের একটা বাড়িতে টিভি আছে, আমরা হয়তো কোনো একটা স্পেশাল কার্টুন বা একটা স্পেশাল সিরিজ দেখার জন্য সবাই ভিড় করতাম। এখন তো প্রত্যেকের মোবাইল ফোনের ট্যাবেই সবাই সারা বিশ্বেরকে দেখে। সো এইটা তো বিশাল একটা পার্থক্য। দুনিয়া এগিয়ে যাচ্ছে, সাথে সাথে সবাইকে আগাতে হবে। কিন্তু আমাদের শৈশবের সাথে যে পার্থক্যটা, সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমরা মা বাবার শাসনে থাকতাম, ভাই বোনের শাসনে থাকতাম, একটা শৃঙ্খলা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখনকার যে জেনারেশন, এখানে শৃঙ্খলাটা একটু নষ্ট হয়ে গেছে। সো এই জায়গাটাতে সামাজিক একটা অবক্ষয় আছে। তো যেই জায়গায় রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার দায়িত্ব আছে কিভাবে এটাকে রিফর্ম করা যায়। যদি অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে ডিজিটাল যুগকে কাজে লাগিয়ে আমরা ভেরি 2-3 days ব্যাক ইন্টারন্যাশনাল এইচআর ডে পালন করেছে আইইউবি ইউনিভার্সিটি। সেখানে একটা লম্বা বিতর্ক ছিল এই ডিজিটাল এবং বর্তমান সামাজিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছু মিলে একটা লম্বা সারা দিনব্যাপী সেশন ছিল, যেখানে কিন্তু অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। সেটার আউটকাম যদি বলি আমি, আপনার এই প্রশ্নটার সাথে সেটার মিল আছে। মিলটা কোথায়? যে আগে পুরো সমাজ ব্যবস্থাটা একটা শাসনের মধ্যে ছিল। এখন কিন্তু এই জেনারেশন বাচ্চাদেরকেও বাবা মা কিন্তু সঠিক শাসনটা করতে পারছেন না। তারা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। সো এখানে শাসনের জায়গায় আপনাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে, মেন্টরিং করতে হবে। আপনি ডিজিটাল যুগে থাকেন, কিন্তু সেখান থেকে আপনাকে ভালোটা পিক করতে হবে। আপনি যদি খারাপটা পিক করেন, তাহলে আপনি ডিরেইলড হয়ে যাবেন। তো আমাদের সমাজে যেটা হয়েছে যে ডিরেইলড হয়ে গেছে প্রচুর মানুষ। মাদক একটা বড় সমস্যা। জিয়াউর রহমান সময়ে একটা স্লোগান ছিল হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের, এখন যেটা একদমই নাই। আমাদের জনসংখ্যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সমস্যা। এই জনসংখ্যাকে আপনি চায়নাকে দেখেন, থাইল্যান্ডকে দেখেন, ফিলিপাইনকে দেখেন, তারা কিন্তু এই জনসংখ্যাকে সঠিক
জনবলে তৈরি করেছে, দক্ষ জনসংখ্যায় তৈরি করেছে। কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু বিবিএ, এই তর্কটা গতদিন এই সেশনেও চলছিল, আমরা বিবিএ করাচ্ছি, এমবিএ করাচ্ছি, বাট আমরা যখন একটা পজিশনের জন্য একটা প্রতিষ্ঠানে কাউকে নিতে চাই, নতুন ইয়াং জেনারেশনদেরকে, দেখা যায় যে শিক্ষা ব্যবস্থায় অনেক গ্যাপ আছে। সো আমরা আসলে দক্ষ জনবল তৈরি করতে পারছি না, এখানে আমরা অনেক পিছিয়ে গেছি। সো এই জায়গাটাতে গভর্নমেন্টের অনেক কাজ করার সুযোগ আছে। শুধু গভর্নমেন্ট না, এখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে আগিয়ে আসতে হবে, সমাজ ব্যবস্থাকে আগিয়ে আসতে হবে। সব কিছু মিলে একটা রিফর্মের জায়গা এখন খুবই জরুরি। আদারওয়াইজ এই যে আমরা সবচেয়ে ইয়াং জেনারেশন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি কিন্তু হচ্ছে সবচেয়ে ইয়াং জেনারেশন আমাদের পার্সেন্টেজে। সেই ইয়াং জেনারেশনকে যদি আপনি সঠিক হাতিয়ার হিসাবে কাজ করেন, আমি খুব খারাপ লাগে যখন আমরা বিভিন্ন দেশে ট্রাভেল করি, আপনি এয়ারপোর্টগুলো ক্রস করবেন, দেখবেন যে টেকনিক্যাল পিপুলগুলো হচ্ছে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, আর একদম ক্লিনিং বা অড জবগুলো করছে বাংলাদেশি পিপুলরা। সো আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন যে তারা কিন্তু দক্ষ জনসংখ্যা বাইরে রপ্তানি করছে, আর আমরা কিন্তু জনসংখ্যা বাইরে পাঠাচ্ছি বাট অদক্ষ জনসংখ্যা পাঠাচ্ছি। সো এখানে অনেক কাজ করার সুযোগ আছে বাংলাদেশে। আমান গ্রুপ বাংলাদেশে প্রায় 55 years back they started their business. সো ট্রেডিং বিজনেস থেকে শুরু করে তারা আজকে এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, যেখানে প্রায় 26,000 পিপুল কাজ করছে। এবং আমাদের স্লোগানটি হচ্ছে কাজ করি, দেশ করি। সো এই ট্যাগলাইনটা এমনভাবে বিকশিত যে আমাদের প্রত্যেকটা সেক্টরে, এটা ফিড সেক্টর বলেন, এটা সিমেন্ট সেক্টর বলেন, এটা শিপ বিল্ডিং বলেন, এটা টেক্সটাইল বলেন, সব জায়গাতে আমরা কিন্তু দক্ষ জনসংখ্যাকে কাজে লাগাচ্ছি। এবং এই জনসংখ্যা যাচ্ছে, টার্নওভার থাকবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টার্নওভার আছে, বাট এরা যখন আমান থেকে বের হয়ে আরেকটা প্রতিষ্ঠানে যাচ্ছে, সেটা দে আর দি অ্যাম্বাসেডার অফ আমান গ্রুপ। সো তারা কিন্তু আমান গ্রুপের দক্ষতা নিয়ে কিন্তু আরেকটা কোম্পানিতে যাচ্ছে। সো আমরা যে চেষ্টাটা করছি, প্রশিক্ষণ এবং অন দ্য জব ট্রেনিংয়ের মাধ্যমে চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে দক্ষ জনবলে তৈরি করা। এবং আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্টটা রয়েছে, তাদের মধ্যে লার্নিং ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, দে আর ওয়ার্কিং হার্ড ফর দি পিপল, যাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। আমাদের সেক্টরগুলো হচ্ছে সিমেন্ট সেক্টর, আমরা সিমেন্ট প্রডিউস করছি। আমাদের সেক্টরটা হচ্ছে ফিড, আমরা পোলট্রিতে এটা ফিশ ফিড, ক্যাটল ফিড, সব ধরনের ফিড আছে আমাদের। এবং আমাদের হচ্ছে টেক্সটাইল, একেবারে ফুল কম্পোজিট টেক্সটাইল মিল আছে এবং গার্মেন্টস আছে। মানে আমরা তুলা কিনছি, সেখান থেকে ফেব্রিক্স হচ্ছে, সেখান থেকে বড় বড় ব্র্যান্ডের আমরা শুধুমাত্র টপ করি, মানে ওভেন ওভেন করি না আমরা। সেটা হচ্ছে নিট, এটা হচ্ছে নিট, যেহেতু আমরা বিভিন্ন ধরনের টপ প্রোডাকশন করছি এবং বড় বড় ব্র্যান্ড আমাদের সাথে কাজ করছে। এবং এখানে প্রায় 11,000 পিপুল কাজ করছে আমাদের এই গার্মেন্ট সেক্টরে। ফিডে অনেক বড় একটা ফিড সেকশন আছে। আমাদের একটা শিপইয়ার্ড আছে, আমরা শিপ বিল্ডিং করছি। আমাদের নিজস্ব প্রায় 21টা লাইটার ভ্যাসেল আছে, যেটা দিয়ে আমরা আমাদের পণ্য আনা নেওয়া করছি। ইন ফিউচার আমাদের ইচ্ছা আছে আমরা মাদার ভ্যাসেল করব। সো এভাবে আমরা কিন্তু এই সেক্টরগুলো বাংলাদেশে বিভিন্ন ইয়েতে কাজ করছি। আমরা হচ্ছে ম্যানেজমেন্ট প্রোগ্রামে যেটা করছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এমটিও আমরা রিক্রুট করছি, ইন্টার্ন আমরা রিক্রুট করছি। আর টেক্সটাইল ডিভিশনে বা গার্মেন্টসে আমাদের একটা শাখা আছে ট্রেনিং, যেখানে একেবারেই ফ্রেশ কর্মীরা এসে মেশিন চালানো, কাপড় কাটা, এগুলো তো অনেক দক্ষতার বিষয়। সেই জায়গাগুলোতে আমরা ট্রেনিং করিয়ে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে নিচ্ছি। আমি হচ্ছে আমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের। সো আমার কাজটা হচ্ছে পুরো আমান গ্রুপের যত জনবল রয়েছে, আমার কেরিয়ারটাই কিন্তু আমি লাস্ট 30 years কাজ করে যাচ্ছি
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে। এবং আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে মেজর করেছি, এমবিএ করেছি, যেটার মেজরই ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এবং আমি আমার কেরিয়ার শুরু করেছি বলেছি যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল দিয়ে। সেখান থেকে আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে গেছি, তারপরে সিমেন্ট ইন্ডাস্ট্রি, দেন এখন আমান গ্রুপে এসেছি। তো অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই আমি দেখেছি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে টিম, যে ডিপার্টমেন্টটা রয়েছে, এটা একটা সময় বাংলাদেশে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ছিল। এখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা টোটালি আলাদা, সেপারেট একটা ডিপার্টমেন্ট দ্যাট লুকস আফটার দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দি অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা করে, একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানে যত পিপল আছে তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদের বিভিন্ন ধরনের এনগেজমেন্ট প্রোগ্রাম করা, তাদের ট্রেনিং নিডগুলো অ্যাসেস করা এবং সেই অনুসারে তাদেরকে ডেভেলপ করা। এই ডেভেলপমেন্ট পার্টে আমি নিজেও কিন্তু নিজেকে ডেভেলপ করি, আদারওয়াইজ আমি কিন্তু পিপলদেরকে ডেভেলপ করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমি কিন্তু বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে নিজেকে ডেভেলপ করার জন্য ট্রেনিং করেছি। আমি থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, লন্ডন, সমস্ত জায়গায় কিন্তু ট্রেনিং করেছি। ইন্ডিয়াতে প্রচুর ট্রেনিং করেছি। লাস্ট রিসেন্টলি আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা লিডারশিপের ট্রেনিং করে আসলাম। এবছর ওয়াশিংটনে আমার একটা ট্রেনিং প্রোগ্রাম আছে। সো নিজের ডেভেলপমেন্ট সবার আগে দরকার। এই ডেভেলপমেন্ট যদি আপনি নিজেকে না করেন তাহলে আপনি বাকি মানুষকে ডেভেলপ করতে পারবেন না। সো ওইটা খুবই আমার ফোকাস এরিয়া। আমি গতদিন যেটা বলেছি যে আইইউবি ইউনিভার্সিটিতে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং অন্যান্য বেসরকারি ইউনিভার্সিটির ডিনরা ছিলেন, যাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশে একটা মিনিস্ট্রি নাই, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এটি কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের আওতায় নাই। সো আমি রিকোয়েস্ট করেছি তাদের মাধ্যমে যে বাংলাদেশে একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তৈরি করা এবং যে মিনিস্ট্রিটি একটি দক্ষ মানুষের হাতে দেওয়া, যাতে বাংলাদেশের সার্বিক এই শিক্ষা ব্যবস্থা মানুষকে দক্ষ করে তৈরি করা এবং বিভিন্ন কান্ট্রির সাথে বাইলেটারাল চুক্তিতে দক্ষ জনবলকে বিভিন্ন সেক্টরে কিভাবে কাজ করানো যায় বা দেওয়া যায় সে বিষয়ে সরকারের কাজ করা উচিত। আপনি যেটা বলছিলেন যে জার্মানির বাইরেও আরও বিভিন্ন কান্ট্রির সাথে গভর্নমেন্টের চুক্তি আছে, বাট কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলার যে প্রক্রিয়াটা সেটা আমাদের দেশে এখনও এত ব্যাপকভাবে নাই। সো সরকারের প্রতি আমার একটা পরামর্শ, যেটা বিভিন্ন গভর্নমেন্টের সাথে বাইলেটারাল চুক্তি করে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করা, যাতে একটা মানুষ বিবিএ করেই বাইরের দেশের একটা বিবিএর সাথে কম্পিট করতে পারছে না। সো আমার স্ট্যান্ডার্ডটা কোথায়? ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে অনেক পিছনে। ঢাকা ইউনিভার্সিটিকে আমরা একটা সময় প্রাচ্যের অক্সফোর্ড বলতাম। সো আমার কষ্ট হয়, এখন ঢাকা ইউনিভার্সিটি অনেক পিছনে পড়ে গেছে। তাহলে এই ইন্ডেক্স থেকে আমরা বুঝতে পারি যে আমার শিক্ষা ব্যবস্থা আরও ফাস্টার করতে হবে, বাইরের দেশের কারিকুলামের সাথে আমাদেরকে মেলাতে হবে। আমি ইসলামিক স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, আরও অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে পড়ার পরে সঠিক কর্মসংস্থানের জায়গা বাংলাদেশে নাই। তাহলে মানুষগুলো কী করবে? তখন কিন্তু তারা বাইরের দেশে যাচ্ছে এবং অদক্ষ একটা শ্রেণীতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ তার চাহিদা অনুসারে সে জব পাচ্ছে না। বাট সেই কারিগরি শিক্ষা বা সেই মূল শিক্ষার যে বেঞ্চমার্কিং, সেখানে কিন্তু আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারছি না। সো এখানে আমি বলবো যে সরকারের উচিত, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত বিভিন্ন দেশের ইউনিভার্সিটি কারিগরি শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশকে বাইলেটারাল চুক্তির আওতায় এনে মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করে তারপর বাইরে পাঠানো। আমি অবশ্যই, বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাকে এরকম কোনো বড় দায়িত্ব দেয়, আমি সেটা নিতে প্রস্তুত। কারণ আমি মনে করি যে
আমি গত লাস্ট 30 ইয়ার্স ধরে নিজেকে যেভাবে ডেভেলপ করেছি, প্রস্তুত করেছি, এখন আমি যদি সমাজকে দিতে পারি, বাংলাদেশের যে শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে যদি আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি যাতে তারা বিশ্বের ময়দানে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, এবং সেই জায়গায় গভর্নমেন্ট যদি আমাকে দায়িত্ব দেয়, শুধু দায়িত্ব দিলেই হবে না, আমাকে স্বাধীনভাবে কাজ করার এবং সরকারি সহায়তা এবং টাইম ফ্রেম দিতে হবে যাতে আমি সেই মানুষগুলোকে সঠিক জায়গায় পৌঁছাতে পারি। আমরা গাদ্দাফি বা সাদ্দাম হোসেনকে একনায়কতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বলে জানি, একটি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আপনি যদি দেখেন যে তাদের যে ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক হয়েছিল সেখানে কিন্তু তারা মানে সাকসেসফুল ছিল। আমরা কিন্তু সেই জায়গায় সাকসেসফুল না। তা তাদের যে ইউনিভার্সিটি কারিকুলাম আছে সেই কারিকুলামের আমরা কিন্তু অনেক পিছনে। আমি বারবার বলছি যে ইভেন আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর মধ্যে আছে। এখান থেকে যখন একটা গ্র্যাজুয়েট বেরোচ্ছে তার জন্য সারা দুনিয়া ওপেন হয়ে যাচ্ছে কাজ করার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন বের হচ্ছি আমার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড ওপেন হচ্ছে না। আমাদের দেশের বিবিএ এমবিএকে তারা দেখা যাচ্ছে যে কোনো কোনো ইউনিভার্সিটি তার এলিজিবল ক্রাইটেরিয়াতেই ধরে না, যে আবার সেখানে যে নতুন করে আমাকে হয়তো এমবিএ করতে হবে বা বিবিএ করতে হবে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা আমরা পিছিয়ে রয়েছি, এই গত দিন আমি কিন্তু এই টিচারদের মাধ্যমে সরকারের কাছে একটা আবেদন করেছি যে বাংলাদেশের হিউম্যানিটিস ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তৈরি করা এবং বাইরের দেশের কারিকুলামের সাথে বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব যুগোপযোগী করে তোলা এবং সে অনুসারে কারিকুলামগুলোকে ডেভেলপ করা। শুধুমাত্র বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করিয়ে আসলে লাভ নেই। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমি যখন নোভার্টিজে কাজ করেছি তখন নোভার্টিজের একটা ইআরপি ইন্টিগ্রেশনের একটা মাইগ্রেশন প্রজেক্ট ছিল, যেখানে একজন প্রজেক্ট হেড ছিল যার আন্ডারে 20 জন ইউরোপিয়ান এবং 60 জন ইন্ডিয়ান কাজ করেছে। তো এই প্রজেক্টের আমি এইচআর লিড ছিলাম। তো যিনি প্রজেক্টের হেড ছিলেন মিস্টার রন, হি ইজ এ জার্মান গাই। আমি যখন তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখি, আমি দেখেছি যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশের ম্যাট্রিকের সমমান। এরপরে উনি কোনো ইউনিভার্সিটিতে যান নাই। এরপরে তার প্রত্যেকটা সার্টিফিকেশন হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং। তাহলে দেখেন সেই মানুষটা নোভার্টিস একটা ফরচুন 500 কোম্পানির এইরকম বড় একটা প্রজেক্ট লিড হিসাবে সারা ওয়ার্ল্ডে কাজ করেছে অনলি বিকজ তার টেকনিক্যাল দক্ষতার কারণে। আমরা যেখানে অনেক পিছিয়ে আছি, আমরা মনে করছি যে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট, তারপরে বিবিএ করব, এমবিএ করব, বিভিন্ন সাবজেক্টে মাস্টার্স করব, কিন্তু সেই অনুসারে বাংলাদেশে চাকরি ব্যবস্থাপনা নাই, এত বেশি আমাদের নাই, শিল্প প্রতিষ্ঠান নাই। আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা বিকশিত হয়েছে কিন্তু তারপরেও অনেক লিমিটেশন রয়ে গেছে। আমরা এখনও গার্মেন্টস শিল্পে বাইরের দেশের মানুষকে ব্যবহার করছি, শ্রীলঙ্কান, ইন্ডিয়ানরা কাজ করছে, কারণ আমরা সেই জায়গায় নিজেদেরকে তৈরি করতে পারি নাই। আমাদের দেশে ঔষধ শিল্প আরও একটা বড় শিল্প যেটা আরও বিকশিত হতে পারে, যেখান থেকে সারা বিশ্বে আমরা রপ্তানি করতে পারি। আমাদের দেশের কাঁচামালের যে প্রোডাকশন হয়, আমাদের দেশের মাটি অনেক উর্বর, সেখানে যদি গভর্নমেন্ট বড় বড় কৃষি নির্ভর প্রজেক্ট করে সেটা কিন্তু সারা বিশ্বে রপ্তানি করা যেতে পারে। সো এই যে সমন্বিত প্রজেক্ট করার জন্যে গভর্নমেন্টের অনেক বড় বড় কাজ করা উচিত আমি মনে করি। অ্যান্ড তারেক রহমান আসার পরে এই বড় বড় এস্টাবলিশমেন্ট বা বড় বড় চিন্তা নিয়ে উনি আগাচ্ছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি যে যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং তার লিডারশিপে বাংলাদেশ এগিয়ে যাবে। আমার ছোটকালে, আমার শৈশবকালে আমরা নদীতে ঝাঁপিয়ে বড় হয়েছি। বাড়ি থেকে সাইকেল চালিয়ে পদ্মা নদীতে চলে যেতাম সাঁতার কাটার জন্য। আপনি এখন গ্রামের কয়টা মানুষকে খুঁজে পাবেন যার মধ্যে এই উদ্যম আছে যে একটু সময় পেলে সে সাঁতার কাটতে চলে যায়? নাই কিন্তু।
এখন কি হচ্ছে, 5 স্টার হোটেল বা বড় বড় সুইমিং পুলে বাচ্চারা সাঁতার কাটা শিখছে। নদীগুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। সো এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে এই নদীগুলোকে বিশ্বের আদলে অনেক দেশ এই নদীগুলোকে শাসন করে আবার করেছে, মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যে উৎপাদনশীলতা করেছে মাছের এবং অন্যান্য কিছু, সেটা অবশ্যই করা যেতে পারে বাংলাদেশে। কেন আমরা পারবো না? আমাদের নদীগুলোকে যখন আপনারা বিভিন্ন ইয়েতে দেখবেন যে বুড়িগঙ্গা নদীর কথা যদি আমরা চিন্তা করি বা অন্য নদীর কথা চিন্তা করি, এমনভাবে পলিউশন হয়ে গেছে। অথচ এই বুড়িগঙ্গা নদীর তীরেই কিন্তু মোগল সাম্রাজ্যের সম্রাটরা কিন্তু ছিলেন এবং তারা কিন্তু এটাকে ব্যবহার করেছেন। কিন্তু আমরা সেই জায়গাটাতে কিন্তু আবার পিছিয়ে গেছি। তাহলে আমাদের নদী শাসন ব্যবস্থা, নদীগুলোকে মানুষের উপযোগী করে তোলা, এটা খুবই দরকার। এবং নদী তো হচ্ছে মাছের প্রজননের একটা জায়গা। বাংলাদেশের একটা নদী আছে, সেটা হচ্ছে হালদা, যেখানে মাছ যখন ডিম পাড়ে সরকার সেটাকে বন্ধ রাখে মাছ ধরা এবং বাট আমি মনে করি সার্বিক সারা বাংলাদেশেই এই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বা এই মিনিস্ট্রি যেটা আছে তাদের আরও ত্বরান্বিতভাবে কাজ করতে হবে। আপনি এখন দেখবেন যে মাছের একটা মানে শিল্প বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। তারা মাছের চাষ করছে, বড় বড় চাষির কাছে কিন্তু 30, 35, 50টা পর্যন্ত মাছের ঘের আছে। কিন্তু আমরা যদি নদীগুলোকেই কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু আমরা মাছের ঘেরের দিকে যেতাম না। তখন কিন্তু আমরা এই নদীকেই মাছের বিভিন্ন সময়, যেটা আপনি উদাহরণ দিলেন, চায়না যে কাজটা করে, তা আমরা সেই ব্যবস্থাপনার কিন্তু আদলে বাংলাদেশকে নিয়ে যেতে পারি। কিন্তু এটার জন্য কি দরকার? এটার জন্য অনেক গবেষণা দরকার, দক্ষ ওই টিম তৈরি করা দরকার যারা কাজ করবে। সেই আমাদের কনস্ট্রাকটিভভাবে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। আমাদের বিশাল একটা সেক্টর রয়েছে, অনেক টেকনিক্যাল পিপুল রয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদেরকে দেশে নিয়ে এসে দেশকে কিভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে আগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে গভর্নমেন্টের কাজ করা উচিত। একটু আগে আমার একটা প্রশ্নের জবাবে মনে হয় আমি বলেছি যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে এখনও আমরা শ্রীলঙ্কান, ইন্ডিয়ান তাদেরকে আমরা প্রেফার করছি। সো তার মানে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের পিপল এখনও এই লেভেলে রেডি হয় নাই। তাহলে আমরা যদি আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, আমাদের তরুণ সমাজকে যদি আমরা টেকনিক্যাল নো হাও দিতে পারি, তাহলে গার্মেন্টস শিল্প, ঔষধ শিল্প, বিভিন্ন শিল্প, আরও বড় বড় এই এগ্রো প্রজেক্টগুলোতে আমরা তাদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে তারাই কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা হাতিয়ার হিসেবে তৈরি হবে। সো গভর্নমেন্টের উচিত বায়োলেটারাল চুক্তি করা, তরুণদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করা এবং বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা বা লোন ব্যবস্থা সব কিছুকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং না হয়। বাংলাদেশ থেকে মানি লন্ডারিং একটা আমাদের জন্য বড় সেটব্যাক হয়ে দাঁড়িয়েছে, যার জন্যে বাংলাদেশের ব্যাংকিং শিল্প নতুন উদ্যোক্তাকে একটা ফান্ড দিতেও কিন্তু ভয় পায়। সো এমন একটা গঠনতন্ত্র তৈরি করা যাতে কেউ যাতে শিল্প উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রকাশ করতে পারে, তার মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, কিন্তু সে ব্যক্তি যাতে দেশ থেকে মানিটাকে বাইরে পাচার করতে না পারে, সেখানে গভর্নমেন্টের কঠোর হওয়া উচিত। এবং যারা বিগত দিনগুলোতে এগুলোর সাথে জড়িত আছেন, আমি গভর্নমেন্টের কাছে বলতে চাই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, যে মানিগুলো বাংলাদেশ থেকে চলে গেছে সেগুলোকে কীভাবে ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠিত করা যায় সেদিকে গভর্নমেন্টের কাজ করা উচিত। জেনারেল জিয়ার সাথে আসলে আমাদের মানে পারিবারিক সম্পর্কটা এরকম যে জেনারেল জিয়াউর রহমানের ছোট ভাই মিজানুর রহমান আমার বড় বোনের হাজব্যান্ড। উনি বাংলাদেশ ব্যাংকে কাজ করতেন, এরপরে ওমান ন্যাশনাল ব্যাংকে কাজ করেছেন, তারপরে ওখান থেকে
বিসিসিআই ব্যাংক একটা মিডল ইস্ট ভিত্তিক ব্যাংক ছিল, যারা সারা দুনিয়াতে খুবই প্রভাবশালী একটা ব্যাংক হিসাবে আবির্ভূত হয়। উনি লন্ডন ব্রাঞ্চের হেড ছিলেন এবং বিসিসিআই ব্যাংকের সারা দুনিয়ার অডিটের হেড ছিলেন। সো 1976-এ যখন আমার বড় বোনের বিয়ে হয়, সেই সময় থেকে আমি জিয়াউর রহমানের ফ্যামিলিকে খুব কাছে থেকে দেখেছি। জিয়াউর রহমান সাহেবের যে দেশপ্রেম ছিল, দেশের প্রতি যে ভালোবাসা ছিল এবং যে সততা তার ছিল, সেটা আমি মনে করি আমার মধ্যে আমি লালন পালন করি, ধারণ করি। এবং তার যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, উনি শহীদ হয়েছেন, এটার পিছনে হয়তো জিও পলিটিক্স থাকতে পারে। উনি যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের মানচিত্র, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আমরা হয়তো ডিফারেন্টভাবে দেখতে পারতাম। তো ওনার যে দেশের প্রতি ভালোবাসা, মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করার চিন্তা ভাবনা, কৃষি নির্ভর বাংলাদেশকে কিভাবে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া, এই যে চিন্তা ভাবনাগুলো ছিল, এটা সত্যি মানে অপূরণীয়। আমরা একটা বিশাল ক্ষতির মুখে পড়েছিলাম যখন উনি চলে গেলেন দুনিয়া থেকে। তো আমি মনে করি যে ওনার এই চিন্তা ভাবনাগুলোকে লালন পালন ধারণ করে বর্তমান বিএনপি চেষ্টা করছে। এবং আমি যদি গভর্নমেন্টের এরকম কোনো পার্টে কাজ করতে পারি, আই উইল বি হ্যাপি টু সার্ভ দিস কান্ট্রি। তার ওই সময়ের পারসেপশন, মেবি হি ওয়াজ রাইট, যে আমরা মালয়েশিয়া যখন দেশকে গঠন করছে, তৈরি করছে, তখন তার অনেক শ্রম দরকার ছিল। সো আমাদেরকে সস্তা শ্রম হিসাবে হয়তো ওনারা নিয়ে যেতে চেয়েছিলেন, যেখানে জিয়াউর রহমান সাহেব বলেছেন যে না, আমি কিন্তু দক্ষ কারিগর দিতে চাই এবং দেশের কাজে লাগাতে চাই। তো আমি যেটা বলেছি একটু আগেই, যে জিয়াউর রহমান সাহেব যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই ডিফারেন্ট হতো। সো ওনার যে দেশপ্রেম, যেভাবে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, মানুষকে ডেভেলপ করার যে চিন্তা ভাবনা ছিল, আমি আশা করব বর্তমান গভর্নমেন্ট সে আলোকে কাজ করবে। উনি সবসময় কিন্তু এই কথাটা বলেছেন যে আমরা যেহেতু কৃষি নির্ভর একটা দেশ, কৃষি কিন্তু আমার চালিকা শক্তি হতে পারে। সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে গেছি। তো আমি মনে করি যে এই কৃষিকে যদি আমরা শক্ত বলিষ্ঠ একটা শিল্পে পরিণত করতে পারি, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইউরোপ বা কান্ট্রিগুলো শিল্পকে যেভাবে প্রায়োরিটি দেয়। আমি জার্মানিতে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, যে ট্রেনিংটা একটা 5 স্টার হোটেলে হয়েছিল, বাট জার্মান শহর থেকে প্রায় 2 ঘন্টার ড্রাইভে ওই শহরটা। এবং এই শহরে আমি দেখেছি সবটাই কিন্তু কৃষি নির্ভর শহর। এক একটা পোলট্রি ফার্মে আমার কাছে মনে হচ্ছে 500-600 গাভী রয়েছে, যে ফার্মগুলো থেকে দুধ হচ্ছে, চিজ হচ্ছে, দুধ দিয়ে যেই ধরনের শিল্প করা যায় সেটা কিন্তু আসছে। আমরা কিন্তু ট্রেনিংয়ের ফাঁকে এই সমস্ত জায়গায় গিয়েছি। আমাদের পাবনা অঞ্চলটা এরকম একটা শিল্পের অঞ্চল, কিন্তু গভর্নমেন্টের তত্ত্বাবধানে কিন্তু এটা হচ্ছে না। আর ইউরোপের বা উন্নত বিশ্বে কিন্তু গভর্নমেন্ট ওতপ্রোতভাবে জড়িত এই শিল্পগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। সো কুটির শিল্প, প্রান্তিক চাষি, তাদেরকে যদি গভর্নমেন্ট তার সমন্বিত প্রকল্পের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে এই যে মিডলম্যান ব্যবস্থা বাংলাদেশে রয়ে গেছে, সেখান থেকে চাষিরা মুক্ত পাবে, সাধারণ ভোক্তারা মুক্ত পাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কিন্তু অনেক উন্নতি হবে। আমি মনে করি যে বহির্বিশ্ব যদি এটা পারে, তাহলে বাংলাদেশেরও পারা উচিত। আমরা এটাকে বর্জ্য হিসাবেই কিন্তু ফেলে দিচ্ছি, কিন্তু হয়তোবা এখান থেকে অনেক টেকনিক্যাল কাজ করা সম্ভব। আমাদের দেশের আরেকটা সবচেয়ে বড় হচ্ছে, আমরা কিন্তু এখনো বর্জ্য ব্যবস্থাপনায় খুবই পিছিয়ে আছি। আমরা এটাকে, যেখানে বহির্বিশ্ব বা অনেক উন্নত বিশ্ব এই বর্জ্য থেকে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করছে। আর আপনি এটা বলতে আমার খুব কষ্ট হয়, বাংলাদেশের হাইওয়েগুলোতে যখন আপনি যাবেন, দেখবেন যে রাস্তার উপরে বাজার
বর্জ্য ব্যবস্থাপনার কোনো ব্যবস্থাপনা নাই, রাস্তার দুধার দিয়ে বর্জ্য ফেলতে ফেলতে এমন অবস্থা পাহাড় সম বর্জ্য তৈরি করেছে। সো তাহলে বর্জ্য ব্যবস্থাপনার কিন্তু অনেক ঘাটতি রয়েছে। এখান থেকে কিভাবে এটাকে একটা শিল্পে পরিণত করা যায়। বাংলাদেশে অনেক টেকনিক্যাল পিপুল আছে, মাঝে মাঝে অনেক গবেষণাও এসেছে যে এখান থেকে কিন্তু অনেক এনার্জি তৈরি করা সম্ভব। সো আমি আশা করব যে গভর্নমেন্ট এরকমভাবে চিন্তা করবেন যাতে এই ব্যবস্থাপনাকে শিল্পে রূপান্তর করা যায়, বাংলাদেশের এনার্জি সেক্টরে কাজ করা যায়, যেটা দিয়ে এখন যে বিদ্যুতের একটা ঘাটতি রয়েছে সেটা পূরণ করা যেতে পারে, কলকারখানায় যে ঘাটতি রয়েছে সেখানে সাপ্লাই দেওয়া যেতে পারে। সো ইটস এ ইন্টিগ্রেটেড প্রসেস, যেখানে গভর্নমেন্টকে এই টেকনিক্যাল সহায়তা হয়তো বহির্বিশ্ব থেকে নিতে হতে পারে। জিয়াউর রহমানের বিএনপির সময় বাংলাদেশের প্রেক্ষাপট, খালেদা জিয়ার বিএনপির সময় বাংলাদেশের প্রেক্ষাপট, আর আজকের বিএনপির সময় বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু অনেক তফাৎ। সো এখানে আমি কারোর তিনটা পর্যায়ের সাথে আমি কোনো তুলনা করতে চাই না, কারণ হচ্ছে তুলনাটা করাটা ঠিক হবে না, কারণ আমি বলেছি প্রেক্ষাপটটা ডিফারেন্ট হয়ে গেছে। বাট এখনকার প্রেক্ষাপটেই বর্তমান বিএনপি জিয়াউর রহমানের আদর্শকে আরও বেশি প্রতিষ্ঠিত করবে। আমি পার্থক্যটাকে এভাবে তুলে ধরতে চাই না, আমি পার্থক্য বলতে চাই না, আমি বলতে চাই যে 2-3 টার্মের যে বিএনপির শাসন আমল আর বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই ডিফারেন্ট। সো একটার সাথে আরেকটাকে তুলনা করাও ঠিক হবে না। সো পার্থক্যটাকে প্রতীয়মান না করে আমরা যদি বিএনপির আদর্শকে ধরেই লালন পালন করি এবং সেই আদর্শটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, সেটা বেটার। বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যেটা আপনি বললেন আদমজির মতো একটা জুট মিল বন্ধ হয়ে গেছে, বড় বড় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বাট বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কিন্তু বাংলাদেশে ভরপুর। এই যে প্রত্যেক কোরবানি আমাদের দেশে আসে, বিশাল একটা ব্যবস্থাপনা, যেখানে চামড়া, আপনি বললেন যে হাড্ডি, বিভিন্ন ধরনের যেগুলো আসছে সেগুলো থেকে শিল্প ব্যবস্থাপনায় তৈরি করা যায় কিনা, বাংলাদেশে প্রচুর জুট হয়, এই জুটকে আবার বাংলাদেশের সোনালী আঁশে রূপান্তর করা যায় কিনা। একসময় বাংলাদেশের মসলিন সারা বিশ্বে পরিচিত ছিল, বাংলাদেশের জামদানি সারা বিশ্বে পরিচিত ছিল। সো এই যে শিল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই শিল্পগুলোকে আবার যদি আমরা জাগ্রত করতে পারি এবং গভর্নমেন্ট যদি ওই জায়গাগুলোতে ফ্যাসিলিটি দেয়, ভর্তুকি দেয়, বহির্বিশ্বের সাথে টেকনোলজিক্যাল বায়োলেটারাল চুক্তিতে আসতে পারে, তাহলে পরে আমি মনে করি আবারও এই শিল্পগুলোকে জাগ্রত করা সম্ভব। আমি বলেছি যে হয়তো রাষ্ট্রীয় স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করতে হয়েছে, কিন্তু এখনও আমি মনে করি আবার রাষ্ট্রীয় স্বার্থেই এই ধরনের বড় শিল্প প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব, যেগুলো এখনও ম্রিয়মাণ অবস্থায় আছে, তাদেরকে রাষ্ট্র সহায়তা দিয়ে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারে। এটা কি আসলে কোনো পক্ষকে দায়ী না করে আমি এভাবে বলতে চাই, সে সময় যেটা আমরা দেখেছি যে আদমজি জুট মিলে ট্রেড ইউনিয়ন ছিল, বাট প্রত্যেকটা প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন কোনো খারাপ কিছু না, বাট ট্রেড ইউনিয়নকে আমাদের দেশে মিসইউজ করা হয়। ট্রেড ইউনিয়নগুলো যদি তার গঠনতান্ত্রিক কাঠামো মতো একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে এবং শিল্প উদ্যোক্তারা যদি ট্রেড ইউনিয়নেরকে প্রাতিষ্ঠানিকভাবে মেনে নেয় এবং তাদের সাথে গঠনতান্ত্রিকভাবে কাজ করে, শ্রমিকের কল্যাণ, প্রতিষ্ঠানের কল্যাণ, দুটো কল্যাণকেই কিন্তু সঠিকভাবে নিয়ে যেতে হবে। শ্রমিক যদি তার কল্যাণের বাইরে যে শিল্প প্রতিষ্ঠানের নীতির বাইরে যে কাজ করে, তাহলে কিন্তু শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে।
আজকে যে আদমজির কথা বলছি যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, এটার পিছনে অনেকখানি দায়ী ছিল ট্রেড ইউনিয়নগুলো। এবং ট্রেড ইউনিয়ন বাংলাদেশে প্রতিষ্ঠিত এটার জন্য আলাদা একটা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, কলকারখানা অধিদপ্তর বলে একটা প্রতিষ্ঠান রয়েছে। আসলে আমি বলছি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশকে তাদের অন্তরে ধারণ করে আসলে সঠিকভাবে কাজ করতে হবে। বাংলাদেশের সরকারি কাঠামো ব্যবস্থায় বা কিছু কিছু দুর্নীতি পরায়ণ মানুষ রয়েছে, তাদেরকে আসলে নির্মূল করতে হবে। দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানগুলোকে মানি লন্ডারিংয়ের জিরো টলারেন্সে আনতে হবে, দেশ থেকে যাতে এগুলো না চলে যায়। সরকারের এই জায়গায়, বাংলাদেশ ব্যাংকের এই জায়গায় অনেক কাজ করার সুযোগ রয়েছে। এবং এই প্রাতিষ্ঠানিক গঠনতন্ত্র মোতাবেক যখন শিল্প প্রতিষ্ঠানগুলো চলবে, তখন কিন্তু দেশ এগিয়ে যাবে। কোনোটার যদি ইমব্যালেন্স হয়, কেউ যদি কোনোটাকে মিসইউজ করে, তাহলেই কিন্তু তখন দেশ আপনার উন্নতির জায়গায় আস্তে আস্তে পিছিয়ে যাবে। যে জিনিসটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে পারি, দেখতে পারি যে আমরা পিছিয়ে যাচ্ছি কেন। তো এই জায়গায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যারা শিল্প উদ্যোক্তা আছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের একাডেমিশিয়ান আছেন, যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, যারা সরকারি ব্যবস্থাপনায় আছেন, যারা এই পলিটিক্যাল গভর্নমেন্টের বিভিন্ন বড় বড় পজিশনে আছেন, তাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে প্রত্যেকের মধ্যে একটাই ধারণা বা একটাই থাকা উচিত, যেটা বাংলাদেশ সবার আগে। আমাদের স্লোগান হচ্ছে হৃদয়ে বাংলাদেশ, কিন্তু ওই হৃদয়ে বাংলাদেশের জায়গাটাকে আরো অনেক বড় করতে হবে। তখন আপনি সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবেন। চামড়া শিল্প বাংলাদেশ কিন্তু যথেষ্ট বিকশিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রসেসিংকৃত চামড়া কিন্তু বাইরে যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু আবার ফিনিশ গুডস হিসাবে বাংলাদেশে আসছে। তখন কিন্তু অনেক বড় বড় দামি দামি ব্র্যান্ডের তৈরি হয়ে যাচ্ছে। আমরা যে চামড়াটা প্রসেস করে বাইরে দিয়ে দিচ্ছি, সেমি প্রসেস চামড়া, সেটা বাইরে গিয়ে আরও রিফাইন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠান সেখান থেকে ফিনিশ গুডসটা আমদানি করছে বাংলাদেশের মার্কেটে। কিন্তু আমরাই যদি এই সমন্বিত প্রসেসটাকে তৈরি করতে পারি, বাংলাদেশের এই প্রসেস চামড়াটাকে বাইরে না পাঠিয়ে বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রিকে আরও বড় করতে পারি এবং এখান থেকে ফিনিশ গুডস করে যেটা বাইরের ইউরোপিয়ান কান্ট্রিতে তৈরি হয়ে বাংলাদেশে আসছে, আমি গভর্নমেন্টকে বলতে চাই যে আপনি ইউরোপিয়ান বা অন্যান্য দেশের টেকনোলজি বাংলাদেশে ব্যবহার করে আরও শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্যে যারা বড় বড় শিল্পপতি আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসেন। সো যেমন নাসিমুল হক আছেন, এপেক্স গ্রুপ আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি করছে। তো এরকম আরও বড় বড় গ্রুপ তৈরি করা যেতে পারে, প্রতিষ্ঠান তৈরি হতে পারে, যেখান থেকে বাংলাদেশেই এই ফিনিশ গুডসটা তৈরি হবে এবং এখান থেকে রপ্তানি হয়ে বহির্বিশ্বে যাবে। তাহলে একদিকে যখন কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশের এই কাঁচা চামড়া বা এই শিল্পটা বাংলাদেশেই বিকশিত হবে এবং বাংলাদেশ থেকে রপ্তানি হবে। এখন তো আসলে ইন্ডাস্ট্রিয়াল 4 এর রেভলিউশন চলছে। এখন এই রেভলিউশনে বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশের, এটা আমি আপামর বাংলাদেশের কম্পিটেন্সি নিয়ে কথা বলছি, পিপুলের কম্পিটেন্সি না। বাংলাদেশ কতটুকু রেডি, সেই জায়গাটা বাংলাদেশ গভর্নমেন্টকেই বের করতে হবে। যদি বাংলাদেশ রেডি অবস্থায় না থাকে, বাংলাদেশের কম্পিটেন্সি যদি বহির্বিশ্বের কম্পিটেন্সি থেকে নিচে থাকে, তাহলে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো সেটা পৌঁছানোর জন্যে শুধু গার্মেন্টস শিল্প না, অন্যান্য আরও যে সমস্ত শিল্প বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে বহির্বিশ্বের সাথে আমরা কম্পিটিশনে যেতে পারি, সেই জায়গায় বাংলাদেশের সমন্বিত এখানে টেকনিক্যাল ট্রেনিং লাগবে, এখানে একাডেমিশিয়ানদের লাগবে, এখানে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের লাগবে, এখানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনাকে লাগবে, এখানে বাংলাদেশের শিপিং ইন্ডাস্ট্রিকে লাগবে। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, সো দ্যাট বাংলাদেশ এমন একটা শিল্প
ব্যবস্থাপনার মধ্যে আসে। বাংলাদেশে তো বড় বড় শিল্প তৈরি হয় যাতে বাংলাদেশের এই যে 18 কোটি মানুষের দেশ, যাতে বাংলাদেশের অদক্ষ শ্রমিককে বাইরে যেতে না হয়। বাংলাদেশের মানুষ বাংলাদেশে শিক্ষিত প্রশিক্ষিত হয়ে বাংলাদেশের শিল্পে নিজেকে চড়াতে পারে এবং বাংলাদেশ বিশ্বের দরবারে নিজেকে একটা এমন একটা দেশে পরিণত করতে পারে যে সবাই চিনবে মেড ইন বাংলাদেশ। আমি এখন ইউরোপের বাজারে যে একটা টি শার্ট কিনছি, সেই টি শার্টে যখন আমি দেখি ম্যানুফ্যাকচারিং বাই বাংলাদেশ, আই ফিল প্রাউড। তো আমি সব জায়গায় দেখতে চাই, শুধু গার্মেন্টস না, সব জায়গায় দেখতে চাই যে ওই পণ্যটার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। প্রসেসিং শিল্পটা ইদানিং একটু গ্রো করেছে। লাইক প্রাণ আরএফএল আছে, আকিজ আছে, পার্টেক্স আছে, তারা এই প্রসেসিং শিল্পে এসেছে। বাংলাদেশে আসলে সিজনাল যে ফ্রুটসগুলি রয়েছে, লাইক পাইনাপেল রয়েছে, ওয়াটারমেলন রয়েছে, বানানা রয়েছে, কিন্তু এটার অনেক মিসইউজ আছে, কোকোনাট আছে। এগুলোকে যদি আরও বেশি বেশি প্রসেসিং ইন্ডাস্ট্রি হয় এবং বাংলাদেশের ফুড কোয়ালিটি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা এফডিএ অ্যাপ্রুভড ফুড কোয়ালিটিতে আমি যেতে পারি, তাহলে এই ফুডগুলোকেই প্রসেস করে আমি বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। আমি যদি ইউরোপের মার্কেটে ব্রাজিলের কলা পেতে পারি, তাহলে পরে বাংলাদেশের সাগর কলা কেন ইউরোপের মার্কেটে থাকবে না? নাই। আপনি দেখবেন ব্রাজিলের কলা ইউরোপের মার্কেটে চলছে। বাংলাদেশে একটা সময় কিন্তু ফ্লাওয়ার, গোলাপ বা অন্যান্য অনেক ফ্লাওয়ারের রেভলিউশন তৈরি হয়েছিল, বাট স্টিল বাংলাদেশের এই খাতে কিন্তু সবই চায়না থেকে ইম্পোর্ট হচ্ছে। তাহলে আমরা কেন বাংলাদেশে তৈরি করতে পারবো না? তাহলে এখানে যে ব্যবস্থাপনা দরকার, সে ব্যবস্থাপনা তৈরি করা দরকার। বাংলাদেশের যে ফুড নষ্ট হয়ে যাচ্ছে, আরও প্রাকৃতিকভাবে এদেরকে প্রক্রিয়াজাত করা এবং এখান থেকে রপ্তানি করা এবং বহির্বিশ্বের দরবারে বাংলাদেশের রিয়েল সাগর কলা, যেটা আমরা ছোটকালে খেয়েছি, সেখান থেকে কিন্তু আমরা ডেভিয়েট হয়ে গেছি। তো ওই সাগর কলার জাতকে কেন আমি প্রণোদনা দিচ্ছি না যে চাষিরা ওইটা তৈরি করুক এবং সেটা বহির্বিশ্বে যাক? আমাদের দেশে কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, অনেক ফ্রুটস রয়েছে, আমাদের সিজনাল ফ্রুটস, কিন্তু সেটা আমরা বাইরে দিতে পারছি না। কি হচ্ছে? আমরা কিন্তু বাইরে থেকে আমদানি করছি। আমি ব্লুবেরি আমদানি করছি, চেরি আমদানি করছি, হোয়ারাস আমার দেশের যে এত ফ্রুটস আছে সেটা কিন্তু বাইরে যাচ্ছে না। তাহলে আমরা কেন পারছি না? এই জায়গাটা আগে আইডেন্টিফাই করতে হবে। দেন বাংলাদেশের সবাইকে, রাষ্ট্র ব্যবস্থাপনা, শিল্প যারা আছেন তাদেরকে সমন্বিতভাবে কাজ করে এই প্রাকৃতিক সম্পদকে বহির্বিশ্বে পৌঁছে দিতে হবে। এটা আসলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না, কারণ হচ্ছে দিজ আর অল গঠনতান্ত্রিক ব্যবস্থাপনা, যেখানে বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল চুক্তি এবং এগুলোতে ট্যাক্স ট্যারিফ কিভাবে নির্ধারণ করা যেতে পারে এ বিষয়ে দক্ষ জনবল আছে বাংলাদেশে। তাদেরকে রিসার্চে কাজে লাগিয়ে কিভাবে এটাকে সমন্বিত করা যেতে পারে, এখান থেকে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ করা যেতে পারে, সে বিষয়ে গভর্নমেন্ট কাজ করবে। বাংলাদেশের লজিস্টিক খাত বলতে সত্যি আমরা এখনো অনেক পিছিয়ে। ঢাকা শহরে এখনো যে বাস চলে, এটা দুঃখজনক ছাড়া আর কিছু না। সো এই ব্যবস্থাপনায় আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলতে চাই যে বাংলাদেশে বাস মালিক সমিতি, অন্যান্য যারা আছে, ট্রাক মালিক সমিতি যারা আছে, তাদের সাথে বসে, বেশি দূরে যেতে হবে না, আপনি থাইল্যান্ডে যান, চায়না যান, মালয়েশিয়া যান, সেখানে ট্রান্সপোর্ট সেক্টর যেভাবে চলে সেই আদলে সেই মডেলকে যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন, তাদেরকে যদি ভর্তুকি দিতে পারেন, একটা রুটে বাংলাদেশে দেখবেন, যদি ঢাকা শহরে বিভিন্ন রুট আছে,
এই রুটগুলোতে একটা রুটে হয়তো 20 জন মালিকের গাড়ি চলে, কিন্তু একটাও এসি বাস নাই। তো একটা সময় এসি বাস ছিল, বাট তারা টিকতে পারে নাই। কারণ হচ্ছে এখানে কাঠামোগত ত্রুটি আছে। তাহলে এই 20 জন মালিককে নিয়ে যদি আপনি একটা রুটের 20 জন মালিককে নিয়ে যদি বসেন, তাদেরকে যদি বলেন ভাই আপনার এই বাসগুলোকে রূপান্তর করতে হবে, প্রত্যেকটা এসি বাস করতে হবে, একটা রুটে একটা ফিক্সড সংখ্যা করে দেন যে 20টা বাসের জায়গায় হয়তো 5টা বাস থাকবে, আপনারা 20 জন মালিক ওই 5টা বাসে ইনভেস্ট করেন। এটা একটা ডিফারেন্ট মডেল তৈরি করতে পারে গভর্নমেন্ট তাদের সাথে বসে। এই ব্যবস্থাপনাকে তৈরি করতে হবে। আমরা রিক্সার নগরী হয়ে গেছি, আমরা এখনো টেম্পো চলে যাদের কোনো ফিটনেস নাই। এখানে বিশাল একটা রিফর্ম করার সুযোগ আছে। বাংলাদেশের এই লজিস্টিক খাতকে মানে আমি বলবো যে এনর্মাস অপরচুনিটি আছে, যেখানে আপনি রূপান্তর করতে পারেন। অবশ্যই পাঠানো যায়, সেটার জন্য পরিকল্পনা লাগবে। সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশের ঢাকা বা বিভিন্ন বড় সিটিকে বাইপাস করে রোড তৈরি করতে হবে, ট্রেন ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে, যাতে এক শহর থেকে আরেক শহরে এটা অতি ফাস্ট যেতে পারে। সেই ব্যবস্থাপনাগুলো তৈরি করার জন্য অনেক পরিবর্তন আনতে হবে। সে পরিবর্তনের জন্য বাংলাদেশের পরিকল্পনা কমিশন রয়েছে, রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট আছে, বাংলাদেশের এলজিডি মিনিস্ট্রি আছে, তাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আপনি সবাই বাংলাদেশি, সবাই এখানেই বড় হয়েছি। সো আমি পার্টিকুলারলি কাউকে অভিযোগ করব না। যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমরা পিছিয়ে গেছি, সেখানে যে ত্রুটিগুলো ছিল, আপনি যেটা বলেছেন করাপশন, আপনি যেটা বলেছেন আরও অনেক কিছু বলেছেন, সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে অনুরোধ করব এখান থেকে কঠোরভাবে বেরিয়ে এসে ট্রেন ব্যবস্থাপনা, এটা তারেক রহমান বলেছে, তার কিন্তু একটা বিশাল পরিকল্পনা রয়েছে ট্রেন ব্যবস্থাপনাকে উন্নত করার। তো যেটা আপনি বলছিলেন যে বাই রোডে আনার জন্য আমাদের রোডের ক্ষতি হচ্ছে, তো ট্রেন ব্যবস্থাপনাকে আরও উন্নত করে বিভিন্ন বর্ডার থেকে শিল্প অঞ্চল পর্যন্ত যদি আমরা ট্রেনকে প্রভাবিত করতে পারি, ট্রেন লাইন চালু করতে পারি, তাহলে অবশ্যই সেটা সম্ভব। তাতে আপনি যেটা বলছিলেন অ্যাক্সিডেন্টাল হার কমে যাবে, বাংলাদেশের যে রোডের ক্ষতি হচ্ছে সেটা কমে যাবে, এবং ট্রেন ব্যবস্থাপনা এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে যে আপনি একটু আগে বলেছেন খরচটা কমে যাবে। তো সব কিছুই কিন্তু করা সম্ভব। সো আমি গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই, আবারও বলছি যে এই বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিতভাবে কাজ করার জন্য টাস্ক ফোর্স গঠন করে দেওয়া, এই প্রজেক্টে একজন স্পেশালিস্টকে বাংলাদেশের না থাকলে বাইরে থেকে বাইরে হয়তো এরকম বড় প্রজেক্টে কাজ করছে, তাকে সরকারি সমস্ত ফ্যাসিলিটি দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে এসে এই প্রজেক্টগুলোতে কাজ করানো উচিত। বাংলাদেশের কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠিত টেকনিক্যাল পিপল বিশ্বের বড় বড় জায়গায় কাজ করছেন, তাদেরকে বাংলাদেশে ব্যাক করানো উচিত, বাংলাদেশের জন্য কাজ করানো উচিত। তারা যে লিভিং স্ট্যান্ডার্ডে আছে, সেই লিভিং স্ট্যান্ডার্ডটা গভর্নমেন্টের তাকে দেওয়া উচিত, যাতে সে সব মনে না করে যে আমি তো ওখানে ভালো ছিলাম। তাদের মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা তৈরি করে বাংলাদেশের জন্য কাজ করানো উচিত। নদীমাতৃক বাংলাদেশে এটা আমি বলেছি যে নদীগুলোকে আবার জীবিত করা উচিত, এবং সমন্বিত ব্যবস্থার মাধ্যমে অন্যান্য দেশের মডেলকে অনুসরণ করে কিভাবে এই নদীকে শিল্পে পরিণত করা যেতে পারে, সেই ব্যবস্থাপনা করে বাংলাদেশের জেলেরা যারা এখন কর্মসংস্থানবিহীন হয়ে গেছে, তাদেরকে আবারও কাজে লাগানো যেতে পারে। আপনি কুটির শিল্পের কথা বলেছিলেন, তো আপনি যেটা এখন প্রশ্ন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশে অনেক উদ্ভাবনী ছোট ছোট ফ্যাক্টরি রয়েছে।
সেখানে আপনি ট্যাক্স বলেছেন আমদানির ক্ষেত্রে, যেটা বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের কারণে আমাদের বাইরে থেকে আমরা আনতেও পারছি না। ট্যাক্স ব্যবস্থাপনা বাংলাদেশকে উৎসাহিত করার জন্যে। সো এই যে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান যারা রয়েছে, যারা অনেক উদ্ভাবনী কাজ করছে, তাদেরকে যদি ট্যাক্স রিয়াদ করে, তার মানে ট্যাক্স থেকে কর কমিয়ে দিয়ে তাদেরকে উৎসাহিত করা এবং বাইরে থেকে সিমিলার প্রোডাক্ট নিয়ে আসার ক্ষেত্রে ট্যাক্সকে বাড়িয়ে দেওয়া, যাতে এই শিল্পগুলো বাংলাদেশে আস্তে আস্তে গ্রো করে, সেটাকে ব্যালেন্স করতে হবে। তবে এটাও ঠিক, আমাদের শিল্প ব্যবস্থাপনা যদি ফাস্টার গ্রো না করে, তখন আমাকে বাইরে থেকে আনতেও হবে। সো দুটোর একটা সমন্বিত ব্যবস্থাপনায় বাংলাদেশকেও আগাতে হবে। আবার এই ট্যাক্সটাকে এমন একটা অবস্থানের মধ্যে নিয়ে আসা, যাতে মানুষ ওই শিল্পটাকে আনার জন্যে এত বেশি ট্যাক্স যাতে গভর্নমেন্ট না ধরে যে শিল্পটাও প্রতিষ্ঠিত হতে না পারছে না। তাহলে এই দুটোকে ব্যালেন্স করতে হবে। বাট সরকারের উচিত বা গভর্নমেন্টের উচিত, বা গভর্নমেন্টের প্রতি আমার পরামর্শ হচ্ছে, শিল্প উদ্যোক্তাদেরকে, আমি জানি একটি ব্যবস্থাপনা আছে, কর রিয়াদ, মানে করের একটা অবকাশকালীন একটা সময় থাকে, যে সময়টাকে হয়তো একটু বেশি করা যেতে পারে। গভর্নমেন্টের ব্যাংকগুলো থেকে শিল্প প্রতিষ্ঠানের জন্য যে ঋণগুলো নেয়, সেখানে সুদের হারকে কমিয়ে দিয়ে এটাকে কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে কাজ করতে পারে। সো একটা সমন্বিত ব্যবস্থা, যে ব্যবস্থাপনায় শিল্প গড়ে উঠবে, বাংলাদেশের ছোটো ছোটো শিল্পগুলো আরও বড় হবে, এবং আমি যখন সেম শিল্প বা অন্যান্য বড় শিল্পের জন্য বাইরে থেকে কাঁচামাল বলি বা যন্ত্রাংশ বলি আমদানি করব, সেক্ষেত্রে ট্যাক্সটা যেন কমে থাকে, যাতে শিল্প প্রতিষ্ঠানটা গড়ে উঠতে পারে, সেই সুযোগটাও গভর্নমেন্টের দেওয়া উচিত। অনারেবল প্রাইম মিনিস্টার কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছে যে বিদেশি বিনিয়োগ আনলে উনি একটা প্রণোদনা দিবেন। সো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসতে চায়, এটার প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশের স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে বাংলাদেশের পিপল যেন এই শিল্প ব্যবস্থাকে বিকশিত হতে দেয়। আমি একটা এলাকায় একটা শিল্প প্রতিষ্ঠান করব, সেখানে কেউ যেন আমাকে শিল্প প্রতিষ্ঠানটা গড়ার সময় অসহযোগিতা না করে, অসহযোগিতামূলক আচরণ না করে, অযৌক্তিক কোনো দাবি না করে। সেই জায়গাগুলো প্রতিহত করার জন্য সরকারি ব্যবস্থাপনাকে যদি ঢেলে সাজাতে হয়, আমি রিকোয়েস্ট করব অনারেবল প্রাইম মিনিস্টারকে সব কিছু ঢেলে সাজিয়ে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর কোনো বিকল্প নেই। গভর্নমেন্ট যদি আমার যোগ্যতা অনুসারে আমার এই 30 বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠানে আমাকে প্রতিষ্ঠিত করতে চায়, আমার গভর্নমেন্টের প্রতি আহ্বান থাকবে যে আমাকে সেই প্রতিষ্ঠানে কাজ করার জন্য সার্বিক ক্ষমতা দেওয়া, সার্বিক সহযোগিতা দেওয়া, সার্বিক সময় রেখা দেওয়া। আজকে আমাকে একটা প্রতিষ্ঠানে বসিয়ে আগামীকালকে সে প্রতিষ্ঠান 100% টার্ন অ্যারাউন্ড করা সম্ভব না। এটার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। তো এই স্বাধীনতাগুলো যদি আমাকে দেওয়া হয় এবং কোনো প্রতিষ্ঠানে আমাকে পদমর্যাদায় যদি বসানো হয়, আমি প্রস্তুত আছি কাজ করার জন্য, দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। এটি আমার চিন্তাভাবনা।